আসসালামু আলাইকুম সবাইকে, লার্নিং পেজে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কেমিস্ট্রির মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা সেকেন্ড লেকচার শুরু করব। তো আমরা গত ভিডিওতে আলোচনা করছিলাম শতকরা সংযুতি পর্যন্ত। শতকরা সংযুতি আমরা সেটা নিয়ে ম্যাথও দেখছিলাম, আসলে শতকরা সংযুতি কিভাবে বের করতে হয়। তো আজকে ওর পর থেকে এই শতকরা সংযুতি থেকে কিভাবে স্থূল সংকেত, আণবিক সংকেত, এই স্থূল সংকেত এবং আণবিক সংকেতের মধ্যে সম্পর্ক কি, এরপর ওদের রিলেটেড কিছু ম্যাথ দেখবো। ঠিক আছে, ওকে। তো তোমরা যারা আগের ভিডিওটা দেখো না, তোরা চাইলে আগের ভিডিওটা দেখে আসতে পারো, তোমাদের জন্য উপকার হবে। কারণ ওখান থেকে আমরা শতকরা সংযুতি বের করে শিখছিলাম। কারণ আজকে দেখো লিখিয়ে রাখছি যে শতকরা সংযুতি থেকে আমরা এই স্থূল সংকেত, আণবিক সংকেত এবং এই রিলেটেড ম্যাথ করবো আর কি। ঠিক আছে, ওকে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে বলি যে স্থূল সংকেত এবং আণবিক সংকেত এই দুইটা কিন্তু মানে দুইটার থেকে আলাদা, একে অপর থেকে আলাদা। কিভাবে আলাদা? স্থূল সংকেত আসলে কি বোঝায়? একটা পরমাণুতে উপস্থিত বিভিন্ন পরমাণুর একটা সাধারণ অনুপাত বোঝায়। আর সেখানে আণবিক সংকেত বোঝায় একটা অণুতে উপস্থিত বিভিন্ন পরমাণুর আসল সংখ্যাটাকে বোঝায়। ঠিক আছে, একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবো। যেমন আমরা জানি গ্লুকোজের সংকেত কি, তোমরা বায়োলজিতে হয়তো পড়ছো, C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। ঠিক। তো এর স্থূল সংকেত কি, এর আণবিক সংকেত কি বলতে পারবা? স্থূল সংকেত হচ্ছে এদের সবার যে সাধারণ সংখ্যা, সাধারণ যে সংখ্যাগুলো আছে 6, 12, 6, এটাকে 6 দিয়ে কাটা যায় না? 6 দিয়ে কাটলে এটা হয় জাস্ট 1। 6 দিয়ে একে কাটা যায়, তাহলে এই 6 2। 6 দিয়ে একে কাটা যায়, তাকে একে হয় কত? 1। তাহলে আমরা জানি যে এই কোনো একটা পরমাণু সংকেতে 1 থাকলে লেখা লাগে না। তাহলে আমরা এটাকে লিখতে পারি না যে CH2O। এই যে CH2O লিখলাম, এই CH2টা হচ্ছে এই গ্লুকোজেরই একটা স্থূল সংকেত। আর আণবিক সংকেত কি? ওইটা হচ্ছে আণবিক সংকেত, যেটা ওর আসল সংকেত। তো C6H12O6 এটা হচ্ছে ওর আণবিক সংকেত। ঠিক আছে, সিম্পল জিনিস। এটা হচ্ছে স্থূল, এটা হচ্ছে আণবিক। ওকে, আচ্ছা। তো আমাদের পরীক্ষায় প্রশ্ন আসলে কিরকম দেওয়া থাকবে? পরীক্ষায় আমাদের যে কোনো একটা যৌগের যেই ফান্ডামেন্টাল মৌলগুলো দিয়ে তৈরি, মানে যেমন এখানে কি দিয়ে তৈরি, এখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি, তাই না? ওই মৌলগুলার তোমার কতটুকু পার্সেন্টেজ আছে ওই যৌগতে, এটা দেওয়া থাকবে। বলে দেওয়া দেওয়া থাকবে সাপোজ এই যৌগের ক্ষেত্রে যে কার্বন আছে 40%, হাইড্রোজেন আছে 28%, আর বাকিটুকু আছে অক্সিজেন, অথবা অক্সিজেনের পরিমাণটুকু বলে দেওয়া আছে যে এতটুকু আছে। তোমাকে ওখান থেকে বের করতে হবে স্থূল সংকেত এবং আণবিক সংকেত। তুমি যদি স্থূল সংকেতটা বের করতে পারো, স্থূল সংকেত থেকে আণবিক সংকেত বের করা আরো ইজি। কিভাবে? কারণ এই দেখো, এখানে এই যে আমরা স্থূল সংকেতটা বের করলাম CH2O, এই CH2O এটা কি এই গ্লুকোজের মানে গ্লুকোজটাকে বোঝায়? না, আমরা হচ্ছে এই গ্লুকোজটাকেই জাস্ট ভেঙে মানে ছোট আকারে লিখছি যে CH2O। তাহলে এটা হচ্ছে স্থূল সংকেত। তো এইখানে যদি আমরা আবার এই 6 দিয়ে গুণ করে দিই, 6 দিয়ে গুণ করলে আমরা কি পাবো? C6H12O6। এখন বলতে পারো ভাই এখানে 6 দিয়ে গুণ করলে 6টা কোত্থেকে পাইছেন? এটাই তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে। তোমাকে ডিরেক্ট এই 6 বা কোনোটা যোগের ক্ষেত্রে এই যে সংখ্যাটা, সাপোজ আর একটা সুন্দর সংখ্যা এই একটা উদাহরণ দিই। উদাহরণটা হচ্ছে এরকম যে অ্যাসিটিলিন এর নাম শুনছো তোমরা? অ্যাসিটিলিন হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ। অ্যাসিটিলিনের সংকেত হচ্ছে C2H2, আর বেনজিনের সংকেত হচ্ছে, বেনজিন এর সংকেত হচ্ছে C6H6। এখন একটা জিনিস তুমি খেয়াল করো, এই যদি স্থূল সংকেত লিখি আমরা তাহলে এরকম আসে না? কারণ দুইটাতে কম আছে, আমরা 2 দিয়ে কাটতে পারি। 2 দিয়ে কাটলে কি আসে? C1H1, আর কি আমরা ওটাকে জাস্ট CH দেখলাম। আবার C6H6, এটাকে যদি 6 দিয়ে কাটি ভিতরের সংখ্যাগুলোকে, তাহলে CH হয় না? CH হবে। দেখো তো দুইটারই স্থূল সংকেত একই না?
এখন দুইটার যদি স্থূল সংকেত একই হয়, তুমি দেখে কিভাবে বুঝবে যে তোমার কোনটা বেনজিন কোনটা অ্যাসিটিলিন? এটা বের করার জন্য আমরা হচ্ছে এই যে এর বাইরে যে এদের যে স্থূল সংকেতটা ছিল ওর বাইরে এন দিয়ে গুণ করবো। এনটা আসলে কি? এন হচ্ছে তোমার আসল আণবিক ভর, মানে ওর আসল আণবিক ভরটা কত, মানে ও যখন বেনজিন বেনজিন অবস্থায় ওর আসল আণবিক ভরটা কত, বাই বাই স্থূল সংকেতের ভর। উপরে বসাবো, মানে এটা যে কোনো যোগের ক্ষেত্রে অবশ্যই। তো উপরে বসাবো যে যোগটা, সেই যোগটা যে যোগ নিয়ে কাজ করতেছি আমরা আর কি, সেই যোগের আসল আণবিক ভর বসাবো এর উপরে, আর নিচে বসাবো ওর স্থূল সংকেতের আণবিক ভর বসাবো। ঠিক আছে? এখন প্রশ্নে তোমাকে এই আসল আণবিক ভর যেটা আছে এটা তোমাকে দেওয়া থাকবে, আর তুমি তো অবশ্যই স্থূল সংকেতটা বের করবা, কারণ স্থূল সংকেত না বের করে আণবিক সংকেত বের করা যায় না। তো স্থূল সংকেত যেখান থেকে বের করবা ওখান থেকে তার ভরটা বের করে নিবা। তারপরে কি করবা, তুমি এখান থেকে এন, মানে এদের যে অনুপাতটা, এই যে যেখানে এই যে এখানে যে এন গুণ করবা, এই এনটা বের করবা এইভাবে। এন এইভাবে বের করলে তাহলে তুমি ওখান থেকে পেয়ে যাবা এখানে কত বসাইতে হবে। তাহলে এনে সাপোজ মনে করো আমি একটা বেঞ্জিনের ক্ষেত্রে দেখাই যে বেঞ্জিনের স্থূল সংকেত কত, সিএইচ। তো সিএইচ এর ভর কত? কার্বনের ভর হচ্ছে 12, হাইড্রোজেনের ভর হচ্ছে 1। তো 12 প্লাস 1 হচ্ছে 13। আর তোমার প্রশ্নে সিকিউতে উদ্দীপকে দেওয়া থাকবে যে এই যৌগটার আণবিক ভর। আমি তো জানি এখন আমি এখানে বেঞ্জিন নিয়ে কাজ করতেছি, তো আমার এখানে বেঞ্জিন আণবিক ভর কত, C6H6 বেঞ্জিনের সংকেত। তো C6H6 ইজ ইকুয়াল টু 6 ইন্টু 12 মানে হচ্ছে 72। 72 প্লাস হচ্ছে কত, 6 মানে হচ্ছে 18, এতে 78। তাহলে এবার আমি এখান থেকে কিভাবে এন বের করব? এন বের করার নিয়ম কি? উপরে বসবে আসল আণবিক ভর। আসল কোনটা? এইটা। আণবিক ভর কত? 78। নিচে কত বসবে? নিচে বসবে স্থূল সংকেত। স্থূল সংকেত কত এর, কি এর, সিএইচ। ভর কত? 13। তাহলে 78/13 করলে হয় 6। এবার এই 6 তুমি এখানে বসাও, দেখবে তুমি বেঞ্জিনই পাবা। ক্লিয়ার? আচ্ছা, হয়তো একটু কমপ্লেক্স লাগতেছে, তা আমি একটু মনে করো যে পুরোটা রিপিট করি, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম আর কি, তো প্রথম কথা স্থূল সংকেত কি? স্থূল সংকেত হচ্ছে কোন একটা অণুতে অবস্থিত তার পরমাণুর একটা অনুপাত বোঝায়, সাধারণ অনুপাত বোঝায়। আর আণবিক সংকেত হচ্ছে কোন একটা অণুতে অবস্থিত তার পরমাণুগুলোর আসল সংখ্যা কতগুলো আছে এক্স্যাক্টলি ওইটাকে বোঝায়। ঠিক আছে? তো আমরা স্থূল সংকেত বের করবো কিভাবে? আমাদের কাছে যে কোনো একটা যৌগের অথবা যে কোনো একটা অণুর, ঠিক আছে, কোন মৌল কতটুকু পার্সেন্টেজ আছে এটা তোমাকে দেওয়া থাকবে প্রশ্নে। ওখান থেকে তুমি স্থূল সংকেত বের করবা, আমরা সেটা অবশ্যই করা শিখবো কিছুক্ষণ পর ম্যাথে। আর স্থূল সংকেত বের করতে পারলে ওখান থেকে আমাদের আণবিক সংকেত বের করা একদম ইজি। কি বের করতে হবে? জাস্ট এই আমাদের এন, এই এনটা বের করতে হবে, কারণ তুমি যে স্থূল সংকেতটা বের করবা ওটা কিন্তু তার হচ্ছে আসল সংখ্যাটা না। তো আসল সংখ্যাটা না, তাও তোমাকে আসল সংখ্যা জানতে হলে বা আরবি সংখ্যা জানতে হলে তুমি তার সাথে এই এনটা গুণ করবা। যে কোনো একটা যোগ সাপোজ মনে করো এক্স, তার স্থূল সংকেত, অথবা ওয়াই এক্স, এটা হচ্ছে তার স্থূল সংকেত। তো ওর আণবিক সংখ্যা জানতে হলে তোমাকে জানতে হবে এই এন এর মান। এন এর মান কিভাবে বের করতে হবে? তোমাকে প্রশ্নে অবশ্যই দেওয়া থাকবে যে আসল আণবিক ভর, মানে ওই যোগটা যেটা তোমাকে হিন্ট দিচ্ছে যে তোমার এই যোগটা এর আণবিক ভর হচ্ছে এত। তো তার আসল আণবিক ভর দিয়ে তার ওই যে স্থূল সংখ্যাতে বের করলা ওটাকে ভাগ করে দিবা, ভাগ করলে একটা সংখ্যা পাবা। ঠিক আছে? সংখ্যাটা ম্যাক্সিমাম সময় তুমি হচ্ছে ইয়ে পাবা, একটা পূর্ণ সংখ্যা পাবা। বাট পূর্ণ সংখ্যা যদি না পাও সেক্ষেত্রে আমরা দেখাবো। যদি আমরা এখানে পাইলাম মনে করো 1.5, তখন কি করবা? তখন 2 দ্বিগুণ করে দিবা, 2 দ্বিগুণ করে 3 আসে, ওইটা ইউজ করা যায়। আমরা দেখবো আর কি, আমি হালকা ধারণা দিচ্ছি আর কি। আচ্ছা, তো এন বের করলাম। এবার এন বের করে আমি যদি এখানে এনটা বসাই দিই, এন এর মান যাই হোক, তো ওয়াই এন এক্স এন, এটা হচ্ছে তার আণবিক সংকেত। এটা আণবিক সংকেত আর এটা হচ্ছে তার স্থূল সংকেত। ক্লিয়ার? আশা করি এটুকু বুঝতে পারছো, একদম সিম্পল। আচ্ছা, এইটুকু আমরা বুঝতে পারলাম। এগুলো হচ্ছে একদম বেসিক, স্থূল সংকেত কি, আণবিক সংকেত কি,
কিভাবে বের করতে হয় আমরা দেখবো এখন। আর আণবিক সংকেতে এখানে এন এর মানটা তোমাকে বের করতে হবে এক্সট্রা করে, তারপর সেই এন এর মানটা বসা দিতে হবে। মানে স্থূল সংকেত থেকে আণবিক সংকেত বের করা একদম ইজি। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে যে ভাই কখনো কি দুইটা যৌগের আহ স্থূল সংকেত অথবা কোনো একটা যৌগের স্থূল সংকেত এবং আণবিক সংকেত এক হয় না? হয়, অবশ্যই হয়। যদি কখনো তার স্থূল সংকেত এবং আণবিক সংকেত মানে একই হয়ে যায়, তাহলে ওর এখানে এন এর মান হচ্ছে 1। এরকম যৌগ অহরহ আছে, অনেক আছে। যেমন তোমার একটা উদাহরণ কি দেবো, এই তুমি H2SO4 দেখো না, অথবা Na2CO3, সোডিয়াম কার্বনেট। দেখো তো এরকম অনুবাদ করা যায়? এখানে সোডিয়াম আছে 2টা, কার্বন আছে 1টা, তো মনে করো আর হচ্ছে অক্সিজেন আছে 3টা। এখানে কেউ কার সাথে সম্পর্ক আছে না? সম্পর্ক তো অবশ্যই আছে, কিন্তু এই সংখ্যা দিয়ে ভাগ করে ইয়ে করা যায়, মানে ছোট করা যায়। যেমন আমরা ভগ্নাংশে করতাম না, যেমন 2/4, একে 2 দিয়ে ভাগ করলাম, একে করলাম, সরি, একে 1 দিয়ে ভাগ করলাম, আর একে করলাম 2 দিয়ে ভাগ, তাহলে এটাকে ভেঙে লেখা যায় 1/2। এরকম কি এখানে করা যায়? করা যায় না। করা যায়, অবশ্যই বলতে পারো হ্যাঁ করা যায়, যে ভাই হ্যাঁ করা যায়। করতে গেলে তোমার এখানে সোডিয়াম হবে 1টা, কার্বন হবে 0.5, কারণ এখানে 1টা আছে, আর 3কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে হবে কত? 1.5। তো এরকম একটা কিছু হবে না যে সোডিয়াম 1, কার্বন 0.5, অক্সিজেন 1.5? কোনদিন দেখছো এরকম একটা যোগ দেখতে, যে এই যে এরকম ভাবে দেওয়া আছে যে সোডিয়াম 1 পয়েন্ট, সরি সোডিয়াম কত জানি 1, কার্বন 0.5, তারপরে কি অক্সিজেন 1.5? কোনদিন দেখছো কোনো যোগ এইভাবে দেওয়া থাকতে? তো যেসব যৌগের এই স্থূল সংকেত মানে আণবিক সংকেতের সমান হবে, সেসব যৌগের এন এর মান হয় 1। অথবা এভাবে বলতে পারো যে আহ মানে স্থূল সংকেতের ভর আর আণবিক সংকেতের ভর যদি সমান হয়, তাহলে সেটা মানে ওর মান এনই হয় আর কি। স্থূল সংকেতের ভর আণবিক সংকেত সেম হলে সেটা আর কোনো আণবিক সংকেত বের করা লাগে না, মানে ওখান থেকে আর কোনো এন বের করা লাগে না। তুমি যদি কোনোদিন দেখো যে স্থূল সংকেত বের করছো, তুমি মনে করো 88 গ্রাম, আবার তোমার উদ্দীপকের প্রশ্নেও দেওয়া আছে ওই যৌগের আণবিক সংকেত 88 গ্রাম, তাহলে তোমাকে বুঝতে হবে যে ওই যৌগের এই স্থূল সংকেতটা হচ্ছে আণবিক সংকেত। ঠিক আছে? আচ্ছা, এটা সাইডে নোট করে দিয়ে দিই, এটা পরে লাগবে। স্থূল সংকেতের ভর ইজ ইকুয়াল টু আণবিক সংকেতের ভর হলে ভর হলে স্থূল সংকেতই তার আণবিক সংকেত। কি লিখতেছি? ক্লিয়ার? তো এইটুকু যা করালাম এগুলো সবগুলো আশা করি তোমরা নোট করছো। নোট করার চেষ্টা করো, নোট করলে ভালো হবে তোমাদের। তো কি শিখলাম? স্থূল সংকেতের ভর যদি আণবিক সংকেতের ভর সমান হয়, তো সেই ক্ষেত্রে ওই স্থূল সংকেতটাই তার আণবিক সংকেত হয়। ঠিক আছে? একদম পানি ভাত। ওকে, আমরা এর পরের থেকে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে সলভ করার চেষ্টা করি। ওকে, আচ্ছা, তো আমরা এই দুইটা ম্যাথ দিয়ে আমাদের আজকে এই স্থূল সংকেত রিলেটেড ম্যাথটা শুরু করি। আচ্ছা, তো প্রথমে দেখি আমরা এই সমস্যাটা, যে তোমাকে কি দেওয়া থাকবে প্রশ্নে, আমি তোমাকে এখন দেখাই। তোমাকে সিকিউতে দেওয়া থাকবে এই যে কার্বনের এই শতকরা সংযুতিটা দেওয়া থাকবে, আর দেওয়া থাকবে হাইড্রোজেনের শতকরা সংযুতি। তোমাকে ওখান থেকে বের করতে বলবে তার স্থূল সংকেত কত। কিভাবে বের করবা? প্রথমেই এই মানে যার যার হচ্ছে এই স্থূল সংকেত দেওয়া আছে, হ্যাঁ, তাকে ভাগ করবা তার ভর দিয়ে। ক্লিয়ার? যেমন এখানে 92.31 ভাগ কার্বনের ভর, যেহেতু কার্বনটা বের করতেছি, কার্বনের ভর কত? 12। এটা যদি আমরা ক্যালকুলেটর করি, এই কত আসে? 92.31 ভাগ হচ্ছে 12, 7.69। 7.69। এরপরে হাইড্রোজেনটা বের করি, 7.69 ভাগ কত?
1, তাহলে কত, আবার সেই 7.69 পাইলাম। আচ্ছা, এবার এই যে প্রথম স্টেপটা শেষ, কি করলাম, যার শতকরা সংযুতি আছে তাকে ভাগ করলাম তার ভর দিয়ে, কার্বনের ভর 12 দিয়ে ভাগ করলাম, হাইড্রোজেনের ভর 1, হাইড্রোজেনকে ভাগ করলাম। এরপরে দেখতে হবে যে এদের মধ্যে সবচেয়ে ছোটকে, কিন্তু আমাদের এই প্রশ্নে এই যে এখানে দুইটাই সমান, তো আমরা যে কোনো একটা নিয়ে কাজ করব। এরপরে স্টেপ হচ্ছে, এটা আমি এখানে লিখে দিই, তোমরা কিন্তু এভাবে লিখবা না। 1 নম্বর স্টেপ আমি এইভাবে জাস্ট বুঝে দিচ্ছি যে কোনটা আপনার কি করতে হবে। 2 নম্বর স্টেপে করতে হবে কি, তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে হয়তো বা ওই প্রবলেমটা একটা এরকম একটা কিছু আসবে যে না একটাতে দেখবে অনেক কম আসে, তো ওইটাকে দিয়ে সবগুলোকে ভাগ করতে হয়। এইটা হচ্ছে পরের স্টেপ, যে এখানে সবচেয়ে কম যেটা আসবে ওইটাকে আবার ওটা দিয়ে ভাগ করবো। ঠিক আছে, যেমন মনে করো এখানে সাপোজ আসছে 1, এখানে আসছে তোমার মনে করো সরি এখানে আসছে মনে করো 2, এখানে আসছে মনে করো 4, তো এই এখানে 4 আসে, এখানে 2 আসে। এর পরের স্টেপে করতে হবে কি, এই সবচেয়ে ছোটটাকে দিয়ে সবগুলোকে ভাগ করতে হবে। যদি আমাকে এখানে কার্বন থাকতো তাহলে কি করতাম আমরা, এই 4কে 2 দিয়ে ভাগ করতাম, 2 আসতো। আবার এখানে হাইড্রোজেন থাকতো, তো হাইড্রোজেনকে আমরা 2 দিয়ে 2 ভাগ করতাম, তাহলে 1 আসতো। এটা হচ্ছে পরের স্টেপ আর কি। এখানে আনফরচুনেটলি এখানে দুইটা সমান আসছে, এটা বইয়ের এক্সাম্পল, তুমি চাইলে দেখতে পারো। আচ্ছা, তাহলে পরের স্টেপ কি, এটাকেই আর ওটাতেই ভাগ করবো। তাহলে কি লিখবো আমরা, c ইজ ইকুয়াল টু 7.69 বাই 7.69 ইজ ইকুয়াল টু কত, 1। আর হাইড্রোজেনের কত, 7.69 বাই 7.69 ইজ ইকুয়াল টু 1। এই যে 2 স্টেপে বের করলাম, এই লাস্টে আসলো 1, এইটাই তোমার স্থূল সংকেতের ইয়ে, মানে কি বলবো, স্থূল সংকেতে বসানো যাবে সংখ্যা। তাহলে স্থূল সংকেত কি হবে, সুতরাং স্থূল সংকেত ইজ ইকুয়াল টু C1 H1, 1 লেখা লাগে না, আমরা কি লিখবো, CH। আশা করি বুঝতে পারছো। ওইটা আবার দেখি কি দেওয়া আছে। কোন একটা চৌকে হাইড্রোজেন দেওয়া আছে 2.04%, সালফার দেওয়া আছে 32.65%, আর হচ্ছে অক্সিজেন দেওয়া আছে 65.30%। এর স্থূল সংকেত কত বের করো। প্রথমে হাইড্রোজেনের দিয়ে শুরু করি। 2.04 ভাগ 1 ইজ ইকুয়াল টু 2.04। হাইড্রোজেনকে হাইড্রোজেনের ভর দিয়ে ভাগ করলাম, আর কিছু না। সালফার 32.65%, সালফারের ভর কত, 32, ভাগ করলে কত আসে, 32.65 ভাগ 32, 1.01, 1.01 সামথিং আসে। আচ্ছা, অথবা 1.02 দিতে পারে, মানে এখানে আসছে আমাদের 1.0193, ওটাকে অলমোস্ট 02 দেওয়া যায়। আর লাস্টে আছে অক্সিজেন 65.30 ভাগ, অক্সিজেনের ভর কত, 16, তো 16 দিয়ে ভাগ করলাম, তো 65.30 ভাগ হচ্ছে 16, 4.08, 4.08। আচ্ছা, এবার দেখো এইটাতে আমরা করতে পারবো, আমরা বুঝতে পারবো কি বলতে চাচ্ছি আমাদের। এবার দেখো এখানে যে এই যে ভাগফলগুলো বের করলা, এই যে এইচ, সালফার এবং অক্সিজেনের সবচেয়ে ছোট কাজ দেখো তো, ছোট এই সালফারটা সবচেয়ে ছোট না, ঠিক কিনা। এর পরের স্টেপে করতে হবে কি, হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন প্রত্যেকটাকে আবার সবচেয়ে ছোটটাকে দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তো দ্বিতীয় নম্বর স্টেপ কি, হাইড্রোজেনের কত, 2.04 ভাগ হচ্ছে 1.02, ভাগ করলে কত আসে, 2.0 আসে, 2.04 ভাগ হচ্ছে 1.02, 2, হ্যাঁ 2 আসে। আর সালফারটাকে দিয়ে ভাগ করতেছি, তোর কত আসে, 1.02 ভাগ 1.02 ইজ ইকুয়াল টু 1। আর অক্সিজেনটা কত আছে, 4.08, তো 4.08 ভাগ হচ্ছে 1.02, ভাগ করলে কত আসে দেখো, 4.08 ভাগ হচ্ছে 1.02, 4। এরপর স্টেপ কি, যার কাছ থেকে যত সংখ্যা পাইলা সেটা তার গায়ে লাগাই দিবা, তাহলে স্থূল সংখ্যা কি হবে,
স্থূল সংকেত কত হবে? হাইড্রোজেনের কাছ থেকে পাইছে 2, হাইড্রোজেনের গায়ে লাগাই দিবা 2। সালফারের কাছ থেকে পাইছে 1, লাগাই দিবা 1। অক্সিজেন কাছ থেকে পাইছে 4টা, লাগাই দিবা 4টা। 1 লেখা লাগে না সুন্দর মতো? H2SO4 বা সালফিউরিক অ্যাসিড হচ্ছে তোমার স্থূল সংকেত। এবং মজার ব্যাপার হচ্ছে কি, এই সালফিউরিক অ্যাসিডের আণবিক সংকেত এই H2SO4। ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখলাম কিভাবে স্থূল সংকেত বের করতে হয়। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আচ্ছা, কি দেওয়া আছে আমাদেরকে? হাইড্রোজেন দেওয়া আছে তোমার, হাইড্রোজেন দেওয়া আছে 11.11%, আর অক্সিজেন দেওয়া আছে 88.88%, আই গেস। হ্যাঁ, 88.89%, 88.89%। বলছে যে এখান থেকে তুমি বের করো, এখান থেকে তুমি তার স্থূল সংকেত বের করো। কিভাবে বের করবা? প্রথমেই কাজ, যার যার হচ্ছে আণবিক সংকেত, সরি, যার পার্সেন্টেজটাকে তার তোমার হচ্ছে ভর দিয়ে ভাগ করবা, পারমাণবিক ভর দিয়ে ভাগ করবা। তো হাইড্রোজেনের ভর হচ্ছে 11. এই হাইড্রোজেনের ভর হচ্ছে 1, তো 11.11, 11 দাঁড় আছে 11 অফ একদম। এরপরে অক্সিজেন হচ্ছে 88.89, ভাগ হচ্ছে তার 16। তো এটা করলে কত আসে দেখি তো আমরা। 88.89, 88.89 ভাগ হচ্ছে 16, 5.55, 5.55। পরের স্টেপ কি? সবচেয়ে ছোট কোনটা ফাইন্ড আউট করা। দুইটার মধ্যে ফাইন্ড আউট করছে, এটা পাচ্ছি 5.55। একে দিয়েই একেও ভাগ করবো, একেও ভাগ করবো আবার। তো আবার সুতরাং দিয়ে হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 11.11 ভাগ হচ্ছে 5.55। এটা করলে মেবি 2 আসে। ইয়েস, 2.000, আচ্ছা 2.0018 বা অলমোস্ট আমরা লিখতে পারি 2.001 দেওয়া আছে, ওটাকে আমরা 2 লিখছি। আর অক্সিজেনের কত? অক্সিজেনের হচ্ছে 5.55 ভাগ 5.55, এত 55 ইজ ইকুয়াল টু 1। এবার কি, যার সংখ্যা তার গায়ে, যার সংখ্যা তার গায়ে, সুতরাং স্থূল সংকেত কি হবে? হাইড্রোজেনের সাথে H2 আর ও H2O মানে পানি। শেষ। এইভাবেই তোমার স্থূল সংকেত বের করতে হবে। আশা করি বুঝতে পারছো। খুবই সিম্পল স্টেপ। কি করতে হবে? প্রত্যেকটা তোমাকে পার্সেন্টেজ দেওয়া থাকবে, পার্সেন্টেজ থেকে কি করতে হবে? প্রথম স্টেপে তাকে তার আণবিক ভর দিয়ে ভাগ অথবা পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। পারমাণবিক ভর দিয়ে ভাগ করলে দেখবা তুমি এখানে সবচেয়ে ছোট একটা ফাইন্ড আউট করো, কোনটা সবচেয়ে ছোট। তো ওই ছোটটাকে দিয়ে পরে আবার যে ভাগফলগুলো পাইলাম না, ওইগুলোকে আবার ভাগ করবা। যেমন এখানে করছি 1.02 কে দিয়ে একে ভাগ করছে, একে ভাগ করছে, একে ভাগ করছে। এরপরে যে সংখ্যাটা পাইবা, এইটাকেই মানে যার সংখ্যা তার গায়ে, বললাম না যার সংখ্যা তার গায়ে, এইচ এর গায়ে 2 এর মানে ওর সংখ্যা 2, 1 বসবে সালফারের গায়ে, 4 বসবে অক্সিজেনের জায়গায়, বসাইলে তোমার স্থূল সংকেত রেডি। অ্যাজ সিম্পল এজ দ্যাট, একদম সিম্পল। আর একটা অঙ্ক দিই তোমাকে, দাঁড়াও। আচ্ছা, তো আমরা এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। কি বলছে? কোন যৌগের 15 গ্রামকে বিশ্লেষণ করে তার মধ্যে 4 গ্রাম কার্বন পাওয়া যায়, 0.33 গ্রাম হাইড্রোজেন পাওয়া যায় এবং অবশিষ্ট ও পাওয়া যায়, অক্সিজেন পাওয়া যায়। একটা যৌগের 15 গ্রাম নিছি, ওটাকে বিশ্লেষণ করলাম, দেখলাম ওর মধ্যে পাইলাম 4 গ্রাম কার্বন, 0.33 গ্রাম হাইড্রোজেন এবং অবশিষ্ট ও। অবশিষ্ট কতটুকু দিলে? এই 15 থেকে যদি আমি এই দুইটা বাদ দিই, কারণ এটা যৌগটা তো 3টা জিনিস দিয়ে তৈরি, কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। তো কার্বন আর হাইড্রোজেনটা যোগ করে যদি বাদ দিয়ে দিই টোটালটা থেকে, তাহলে অক্সিজেনের অবশিষ্ট পাওয়াটা এটা পাবো, কত গ্রাম আছে অক্সিজেন, ঠিক কিনা? তো 15 থেকে বাদ দেবো 4 প্লাস 0.33, বলে কত আসে? 15 মাইনাস 4.33, 15 মাইনাস 4.33, 10.67 10.67 হচ্ছে অক্সিজেন, মানে অক্সিজেন পাওয়া যায় আর কি। তো অক্সিজেনের কত গ্রাম পাইলাম আমরা? 10.67 গ্রাম। ওকে, এটা আমাদের বের করা লাগবে অবশ্যই। এবার
তোমাকে একটা ট্রিক শেখাই দিই যে এখানে এই যে গ্রাম আছে না, এই গ্রামকে গ্রাম হিসেবে ট্রিট করবো না, ওকে ট্রিট করবা পার্সেন্টেজ হিসেবে। কিভাবে? কেন? যে 15 গ্রামের মধ্যে 4% আছে এই কার্বন, 0.33% আছে এই হাইড্রোজেন, আর এই 10.67% আছে তোমার হচ্ছে অক্সিজেন। এরপরে কি করতে হবে? স্থূল সংকেত বের করতে হবে। এটা লিখিনি, যদি লেখা উচিত ছিল। তাহলে এবার আমরা দেখো প্রত্যেকটা যৌগের আমরা পার্সেন্টেজ জানি। এখানে অক্সিজেনটা কত পাইলাম আমরা, এখানে সাইড করে সবাই একসাথে লিখি, 4 গ্রাম। হাইড্রোজেন 0.33 গ্রাম। আর অক্সিজেন কত পাইলাম আমরা? 10.67। অক্সিজেন পেলাম 10.67 গ্রাম। এবার আমরা কি করব? স্থূল সংকেত বের করবো। কিভাবে বের করতে হবে আমরা জানি, অবশ্যই জানি। তো কিভাবে বের করতে হবে? যার ভর, যার পার্সেন্টেজ অথবা যার ভর দেওয়া আছে তাকে তার পারমাণবিক ভর ভাগ করবা। তো কার্বনের কত? 4 বাই কত? কার্বনের ভর কত? 12। এটা করে একটা মান আসবে। হাইড্রোজেনের কত? 1। তো H ইজ ইকুয়াল টু 0.33 ভাগ 1। আর হচ্ছে অক্সিজেনের কত? 16। 10.67 ভাগ হচ্ছে 16, একটা আসবে। সবগুলো মান বের করি আমরা। তো কার্বনের কত? 4/12। 4/12 করলে আসে 0.33। 0.33, এটাও 0.33। এটা কত আসে? এটা আসে 10.67 ভাগ হচ্ছে 16, 0.66। 0.66। ওকে। এরপরে স্টেপ কি আমাদের? সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট দুইটাই আছে, মানে দুইটাই 0.33। তো আমরা এটাকে দিয়েই আবার সবগুলোকে ভাগ করবো। তাহলে এবার কার্বন কত দাঁড়াবে? 0.33 ভাগ 0.33 মানে 1। হাইড্রোজেনের ওই সেম 1ই আসে। 0.33 ভাগ 0.33 ইজ ইকুয়াল টু 1। এরপরে আসে হচ্ছে অক্সিজেন। অক্সিজেন আসে 2। 0.66 ভাগ 0.33 ইজ ইকুয়াল টু 2। এবার এবার কি কাজ? যার সংখ্যা তার গায়ে। তাহলে স্থূল সংখ্যাটা কিরকম হবে? এরকম হবে না, C1H1O2, বা সুন্দর মতো লিখতে গেলে লিখতে হবে CHO2। এটাই হচ্ছে তোমার স্থূল সংকেত, এই যৌগটা। তোমার হচ্ছে কোন যৌগের 15 গ্রাম দেওয়া ছিল বুঝতে পারছো? তাহলে তোমাকে এই CHO2 যৌগের 15 গ্রাম দেওয়া ছিল, ওটাকে তুমি বিশ্লেষণ করছো, বিশ্লেষণ করে পাইছো 4 গ্রাম কার্বন, 0.33 গ্রাম হাইড্রোজেন এবং 10.67 গ্রাম অক্সিজেন। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো আমরা এখন স্থূল সংকেতের লাস্ট প্রবলেমটা দেখি কি দেওয়া আছে। ওইটা তোমাদের টাস্ক, ওটা তোমরা সলভ করার চেষ্টা করবা। আর এটা আমরা এখন করবো। একটা জৈব অ্যাসিডে 36.36% অক্সিজেন অ্যান্ড 9.09% হাইড্রোজেন পাওয়া গেলে স্থূল সংকেত কি তার? এখন এখানে অনেকে মনে প্রশ্ন থাকবে, ভাই 36.36 আর 9 মিলে তো 45% হয়, তাহলে বাকি 55% অবশ্যই কোনো একটা যোগে। ঠিক, কিন্তু তার তো কোনো সংকেতই দেওয়া নাই, কোনো হিন্টই দেওয়া নাই। এটা কেমন হইলো? তুমি যদি খেয়াল করো, আমি কিন্তু প্রথমেই লিখছিলাম জৈব অ্যাসিড। দেখছো? জৈব অ্যাসিড মানে কি? জৈব জগতে পড়ার সময় দেখবা এখানে বলা আছে অবশ্যই যে জৈব অ্যাসিড মূলত কার্বন, মানে জৈব যৌগটা মূলত কি? কার্বন সম্বলিত যৌগ। মানে পৃথিবীতে যত রকমের যৌগ, সবচেয়ে বেশি পরিমাণ যে যৌগ পাওয়া যায় তা হচ্ছে জৈব যৌগ বা কার্বন যুক্ত যৌগ। এখন যদি বলা হয় জৈব, জৈব বলা মানে ওর মধ্যে কার্বন থাকবে। তার মানে এখানে যে অন্য যে এলিমেন্টটা আছে অক্সিজেন আর হাইড্রোজেন বাদ দিয়ে, সেটা হচ্ছে কার্বন। তোমাকে ডিরেক্টলি বলে দেওয়া নাই যে এখানে কার্বন আছে, তোমাকে বলে দেওয়া আছে জৈব অ্যাসিড। তোমাকে বুঝতে হবে জৈব মানে এখানে কার্বন থাকতে হবে, সুতরাং এখানে আমার অবশিষ্ট উপাদানটা হচ্ছে কার্বন। ওকে, তো কিভাবে বের করবো আমরা? তাহলে যেহেতু জৈব জৈব অ্যাসিড, তাহলে কি করবো আমরা? অক্সিজেনটা বের করে নেবো। তাহলে এখন পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে 100% থেকে বিয়োগ করতে হবে টোটাল এই দুইটা যোগ করে। 100 মাইনাস 36.36 প্লাস 9.09। দেখি এটা করলে কত আসে আমাদের।
100 মাইনাস 36.36 প্লাস 9.09 54.55 গ্রাম, সরি পার্সেন্টেজ আমি বলছি না, এটা পার্সেন্টেজে দেওয়া আছে। তো আমরা অক্সিজেনটা পাইলাম। এবার আমাদের অবশিষ্ট কাজ তো ইজি, এবার তো তোমরা সবাই ইনশাল্লাহ পারবা, কারণ অক্সিজেনটা কি দিয়ে ভাগ করতে হবে, অক্সিজেনের ভর দিয়ে ভাগ করতে হবে অক্সিজেনটা আগে কার্বনটা বের করি। এই এনে ভুল করছি আমরা, এটা অক্সিজেন, এটা হবে কার্বন, সরি। আচ্ছা, তো অক্সিজেন কি হবে 36.36 ভাগ হবে হচ্ছে অক্সিজেনের ভর। অক্সিজেনের ভর কত? 16 দিয়ে ভাগ করলে কত আসে? 36.36 ভাগ হচ্ছে 16, 2.27। এরপর আসে হাইড্রোজেন। হাইড্রোজেনেরটা ভাগ করে দেখি কত আসে। 9.09 আসবে, কারণ ওকে তো 1 দিয়ে ভাগ করলে ওই আসে 9.09। এরপর ভাগ করবো আমরা লাস্টে কার্বনটাকে। কার্বন কত পাইছি আমরা? 54.55 ভাগ হচ্ছে কার্বনের ভর 12 ইজ ইকুয়াল টু করলে কত আসে? 54.55 ভাগ হচ্ছে 12, 4.54। এবার দেখো সবচেয়ে ছোট কে এখান থেকে? অক্সিজেন 2.27। এরপরের কাজ কি তোমার? এরপরের কাজ হচ্ছে অক্সিজেনকে ওটা দিয়ে ভাগ করবো, কারণ ও সবচেয়ে ছোটটা পাইছে। 2.27 ভাগ হচ্ছে 2.27। হাইড্রোজেনটাকে ভাগ করব সবচেয়ে ছোট সংখ্যাটা দিয়ে, 2.27 ভাগ হচ্ছে, সরি হাইড্রোজেন তো 9.09 ভাগ হচ্ছে 2.27। আর লাস্ট আছে কার্বন 4.54। সো কার্বনের 4.54 ভাগ 2.27 ইজ ইকুয়াল টু মান বের করি। এটা তো 1, বহুত বড় 1 হয়ে গেছে, এটা 1। এটা কত? কার্বনের করলে এটা মনে হয় 2 আসে শিওর। হাইড্রোজেনের কত আসে দেখি? 9.09 ভাগ হচ্ছে 2.27, 4.044 বা অলমোস্ট 4 আমরা ধরতে পারি। এবার যার সংখ্যা তার গায়ে শেষ স্থূল সংকেত। তাহলে এই সংকেতগুলো কি করবো আমরা? যার সংখ্যা তার গায়ে বসা দিলে কি হবে? প্রথমে কার্বন বসাবো, কার্বন C2, তারপরে H4 আর হচ্ছে O। এই হচ্ছে তোমার সেই জৈব অ্যাসিড C2H4O, যার মধ্যে তোমার 36.36% ছিল অক্সিজেন, 9.09% ছিল হাইড্রোজেন এবং 54.55% ছিল অক্সিজেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপরে এই স্থূল সংকেত করার পরে আমাদের আণবিক সংকেত বের করতে জাস্ট 2 মিনিট লাগবে। কি বের করা লাগবে? 2 মিনিট লাগবে। এবার আমরা আণবিক সংকেত বের করবো ইনশাল্লাহ। আর তোমাদের এই কাজটা বাড়ির কাজ, নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবা। আর তোমাদের হচ্ছে অবশ্যই বোর্ড বই, বোর্ড বই বলতেছি কেন, বাসায় তো অবশ্যই গাইড বই অথবা টেস্ট পেপার, পুরাতন টেস্ট পেপার থাকতেই পারে। আর নাও যদি থাকে, গুগল তো আছেই, গুগলের কাছে জিজ্ঞেস করবা যে বিগত সালের প্রশ্ন, ওখান থেকে এই স্থূল সংখ্যা রিলেটেড যে প্রশ্নগুলো আছে ওইগুলো সলভ করার চেষ্টা করবা। ওকে, এবার আমরা স্থূল সংকেত পড়লাম, স্থূল সংকেত রিলেটেড ম্যাথ দেখলাম। এবার আমরা দেখবো আণবিক সংকেত তো পড়ছি আগে বেসিক, এবার দেখবো আণবিক সংকেতের ম্যাথ। ওকে চলো শুরু করা যাক। কিভাবে করবো আমরা? অক্সিজেন কত? টোটালটার থেকে, টোটাল হচ্ছে 100 থেকে বাদ দেবো এটা 100 মাইনাস 46.67% ইজ ইকুয়াল টু অক্সিজেনটা পেয়ে যাবো আমরা। তাহলে কত আসে? 100 মাইনাস 6.67, সরি 46.47, 46.67, 53.33। আচ্ছা, এবার বলছে যৌগটার আণবিক ভর হচ্ছে 180, এক্সট্রা দেওয়া আছে। এটা কিভাবে করবো আমরা এক এক করে স্টেপ বাই স্টেপ দেখি। প্রথম স্টেপ কি? একদম সিমিলার টু স্থূল সংকেত। প্রথমে করতে হবে কি, তোমার কার্বনটা ভাগ করবা কার্বনের ভর দিয়ে 40/12। ওকে, 40/12। হাইড্রোজেনটা ভাগ করবা হাইড্রোজেনটা দিয়ে
6.67 ভাগ হচ্ছে 1, আর অক্সিজেনটা নতুন বের করলাম, এটা পার্সেন্টেজ দিতে ভুলে গেছি। তো অক্সিজেনের কত হবে 53.33 ভাগ হচ্ছে 16 ইজ ইকুয়াল টু কত? এগুলো আমার মানটা বের করি আমরা। 40/12 3.33 3.3, এটা তো আগে একটা করছিলাম মনে হয় আমরা। তো 6.67 হবে এটা। 6.67 আর আছে অক্সিজেনের কত 53.33 ভাগ 16, 53.33 ভাগ 16, 3.33। ওকে ওকে আচ্ছা, এবার পরের কাজ কি? পরের কাজটা হচ্ছে ছোটটাকে দিয়ে সবাইকে ভাগ করতে হবে। ছোট হচ্ছে এই ছোট আছে, এও ছোট আছে, একটা নিলেই হলো। তো কার্বন হচ্ছে কত 3.33 ভাগ 3.33 ইজ ইকুয়াল টু 1। হাইড্রোজেনের কত? হাইড্রোজেনের হচ্ছে এটা ভাগ 3.33, এটা আসবে 2। 6.67 ভাগ 3.33 ইজ ইকুয়াল টু 2। আর আসে অক্সিজেন, এটা আসবে 1। 3.33 ভাগ হচ্ছে 3.33 ইজ ইকুয়াল টু 1। ওকে, এবার এখান থেকে তোমরা স্থূল সংকেত বের করতে পারি না? স্থূল সংকেতে কি হবে? স্থূল সংকেত is equal to CH2O। CH2O এটা না স্থূল সংকেত। এবার তোমাকে বের করতে হবে আণবিক সংকেত কি। আণবিক সংকেত বের করার জন্য এখান থেকে তোমাকে এই যে আণবিক ভরটা দেওয়া আছে এটা ইউজ করতে হবে। কিভাবে ইউজ করবো? এইভাবে, এখানে এন বের করা লাগবে। এনটা কি? এনটা হচ্ছে যে আণবিক সংকেত তার স্থূল সংকেত থেকে কত গুণ বেশি, এই হচ্ছে এন। ঠিক আছে, তো এন কিভাবে বের করতে হবে? উপরে দেব, সেই প্রথমে শিখাইছিলাম মনে আছে, আসল যৌগের আণবিক মানে আসল আণবিক ভর, এটা হচ্ছে আসল আণবিক ভর 180। আর নিচে কি বসাবো? নিচে বসাবো স্থূল সংকেতের আণবিক ভর। সরি, স্থূল সংকেতের আণবিক ভর কত? কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16। 12-16 যোগ করলে হয় 12-16 যোগ করলে 28। 28 আর হাইড্রোজেন 2, 30, তাহলে 30। তাহলে 180/30 করলে হয় 6। তাহলে এবার এই জায়গাটা মুছি আমরা একটু। তাহলে এবার আণবিক সংকেত কিভাবে বের করব? আণবিক সংকেত সিম্পলি কি হবে, যে যৌগটা বের করছি CH2O তার মধ্যে n দিয়ে গুণ করে দেব সবগুলাকে। n এর মান কত? 6। তাহলে গুণ করলে কত আসে? C6H 2 6 12 আর অক্সিজেন 6 C6H12O6 গ্লুকোজের সংকেত। ঠিক আছে, এইভাবে আণবিক সংকেত বের করতে হয়। আশা করি বুঝতে পারছো। দেখো স্টেপ কিন্তু সব সেম। এই উপরের পার্টটুকু সব হচ্ছে স্থূল সংকেত বের করার মতো সিমিলার। এক্সট্রা কোন পার্টটুকু? শুধুমাত্র এই যে এন এর পার্টটুকু। এখান থেকে এনটা বের করে নিতে হবে আণবিক ভরটাকে দিয়ে, তারপর সেই এনটা গুণ করে দিতে হবে এই স্থূল সংকেতের সাথে, তাহলে তোমার আণবিক সংকেত বের করা ডান। ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, একদম ইজি। আচ্ছা, তাহলে এই সেম আমরা এই অঙ্কটা সলভ করার চেষ্টা করি। আচ্ছা, তো আমরা এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। দেখি কি কি দেওয়া আছে। তোমাকে এক্স ওয়াই জেড যৌগ দেওয়া আছে এবং তার আণবিক ভর দেওয়া আছে 158 গ্রাম, 158 গ্রাম। ঠিক আছে, ওই 158 গ্রাম ওই যৌগটার মধ্যে তোমাকে এক্স ওয়াই এবং জেড পরমাণু পাওয়া যায়, এবং তোমাকে ডিরেক্টলি বলে দেওয়া নাই যে এখানে কোনটা কি পরমাণু আর কি। তোমাকে তার বদলে কি দেওয়া আছে? তার বদলে দেওয়া আছে তোমার হচ্ছে এখানে কোন, মানে তুমি কি তোমাকে দেওয়া আছে তার পারমাণবিক ভর সংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, সেই পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, মাই ব্যাড, পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। এখন 11 নম্বর পরমাণু কি আসলে? সোডিয়াম। এরপরে 8 নাম্বার কে? অক্সিজেন। আর 16 নাম্বার কে? 16 নাম্বার হচ্ছে সালফার। ওকে, তো সোডিয়াম, সালফার আর হচ্ছে অক্সিজেন, এই তিনটা নিয়ে যৌগ। এক্স হচ্ছে সোডিয়াম, 16 অক্সিজেন। ঠিক আছে, এবার তোমার কাজ কি? তুমি সিম্পলি যেভাবে স্থূল সংকেত বের করো সেভাবে করবা, কারণ তোমাকে সব সংকেত দেওয়া আছে। তাহলে কিভাবে করবা? সোডিয়াম, প্রথমে সোডিয়ামেরটা কত? 29.11 ভাগ হচ্ছে কত? 11। করলে কত আসে দেখি। হ্যাঁ, চাকে আমি সবগুলো লিখে দিই তাহলে। এরপর হচ্ছে সালফার আছে। সালফার কত আছে?
40.51 ভাগ হচ্ছে 16, আর আছে হচ্ছে জেড, জেড হচ্ছে কি অক্সিজেন, অক্সিজেন কত দেওয়া আছে 30.38, 30.38 ভাগ হচ্ছে 16। ওয়েট 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 ওয়েট, সালফারের ভর কত? এখানে তো আমরা ভুল করছি। ওরে, সোডিয়াম হবে 23, সালফারের 16, সালফার হবে 32, কারণ সালফারের পারমাণবিক সংখ্যা 16 কিন্তু ওর ভর হচ্ছে 32, আর অক্সিজেনের ভর হচ্ছে তোমার 16। ঠিক আছে, আচ্ছা এটা খেয়াল করো তোমরা ভালো করে। ওকে, আচ্ছা এবার দেখি ক্যালকুলেট করে কোনটা কি আসে। সোডিয়াম হচ্ছে 29.11 ভাগ হচ্ছে 23, 1.26, 1.26। এরপরে তোমার হচ্ছে 40.51 ভাগ হচ্ছে 32, 1.26 তাও। এরপরে আসা হচ্ছে 30.38 ভাগ হচ্ছে 16, 1.89, 1.89 আসলো। কি করলাম আমরা? আমরা সিম্পলি ওর শতকরা সংযুতিকে তার পারমাণবিক ভর সংখ্যা দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, এরপর আমাদের কাজ কি? সবচেয়ে ছোটটা ফাইন্ড আউট করা। ছোট হচ্ছে এ আছে, এম আছে, যে কোনো একটা মানে দুইটাই তো সেম আর কি। এবার কি করবো আমরা? আমরা এই বসে জায়গা নিয়ে বসে লিখি আমরা। তো সোডিয়াম 1.26 ভাগ 1.26 ইজ ইকুয়াল টু 1। সালফেট অথবা সালফেট বলছি কিন্তু সালফার 1.26 ভাগ হচ্ছে 1.26 তাও 1, আর আছে অক্সিজেন হচ্ছে 1.89, 89 ভাগ হচ্ছে 1.26 ইজ ইকুয়াল টু 1.89 ভাগ হচ্ছে 1.26, 1.5। এই দেখো, যখন এইরকম সিচুয়েশনের মধ্যে পড়বা 1.5 কি করব? সিম্পল একটা ট্রিক্স, সবাইকে 2 দিয়ে গুণ করে দিবা। তাহলে বলো ভাই 2 কেন? কারণ সর্বনিম্ন 2 দিয়ে গুণ করলে তোমার পূর্ণ সংখ্যা করা যায়, আর তোমার তো সর্বোচ্চ লাগবে না, তোমাকে সর্বনিম্ন করতে হবে। সবাইকে 2 দিয়ে গুণ করলে কি হয়? 2 দিয়ে গুণ করলে হয় 2, 2 দিয়ে গুণ করলে হয় 2, 2 দিয়ে গুণ করলে হয় 3। এই দেখো, এবার পূর্ণ সংখ্যা পাইছি না? এবার এই সংখ্যাগুলোকে ইউজ করবা, ইউজ করে তুমি কি বলে স্থূল সংকেত লিখবা। তাহলে স্থূল সংকেত কি হবে? স্থূল সংকেত is equal to sodium 2 sulfur 2 O3, sodium sulfate Na2H2O3, Na2H2O3। ঠিক আছে, এর আণবিক সংকেত কি? তাহলে আণবিক ভর কত? 58। তাহলে n এর মান 158 ভাগ হচ্ছে এর এই স্থূল সংকেতের ভর। সোডিয়াম ভর কত? 23 দুগুণে 46, 46 প্লাস 32 দুগুণে 64। তো আমি আগে করি 46 প্লাস 64 প্লাস 48, 158, এর ভর 158। তাহলে দেখছো এর স্থূল সংকেতে ভর যা, আণবিক সংকেতে ভর তাই। তার মানে এর স্থূল সংকেত যা, আণবিক সংকেত তাই। সুতরাং এইটাই স্থূল সংকেত, এইটা আণবিক সংকেত। ঠিক আছে, এরকম এটা মনে হয় কোন একটা বোর্ডে প্রশ্ন, মানে সম্ভবত ময়মনসিংহ বোর্ডে প্রশ্ন, আমি শিওর না। যে প্রশ্নে বলা থাকে যে তুমি দেখাও যে এই যৌগের অথবা এই যৌগটার স্থূল সংকেত যা, আণবিক সংকেত তাই একই, সেটা প্রমাণ করো। তাহলে আশা করি বুঝতে পারছি কিভাবে করতে হবে। সিম্পল, শতকরা সংযুতি থেকে আমরা স্থূল সংকেত বের করলাম এই পর্যন্ত। তারপর আমরা এন বের করে দেখলাম, এন এর মান 1, আর এর মান এখানে 1 বসলে তো সেটাই আসে। তার মানে কি ওর স্থূল সংকেত যা আর আণবিক সংকেত তাই। ওকে, আচ্ছা তো এই ছিল আজকের ক্লাস আপাতত। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা হচ্ছে এর পরের যে পার্টটুকু আছে যে বিক্রিয়া, এরপরে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, এরপর হচ্ছে অ্যানালার দ্রবণ, এরপরে হচ্ছে এগুলো নিয়ে পড়াশোনা করব। তো
আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লাগছে এবং তোমরা বুঝতে পারছো। আর যদি কিছু বুঝতে না পারো কমেন্ট করতে পারো, আমরা ইনশাল্লাহ তোমাদের কমেন্টের থেকে তোমাদের মানে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা অ্যান্সার করার চেষ্টা করব। তো ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে সেক্ষেত্রে তোমরা তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে পারো, আর অবশ্যই একটা লাইক দিও। আর নতুন চ্যানেল যেহেতু লার্নিফাই, সবাই সাবস্ক্রাইব করে দিও। তোমাদেরই ভালো, আমাদেরও ভালো। ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।